বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে একটি ভয়ঙ্কর ঘটনা অনেকটা প্রকাশ্যেই ঘটে চলেছে। এক রিপোর্টে দেখা গেছে বাংলাদেশে 15 থেকে 29 বছর বয়সী তরুণদের প্রায় 82% অন্য কোনো দেশে স্থায়ী হতে আগ্রহী। খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে বাংলাদেশের হর্তাকর্তারা এই আমাদেরকে বিদেশে চলে যেতে একরকম বাধ্য করছে, এই দেশের শাসন ব্যবস্থা কর্তা ব্যক্তিরা কোনোভাবেই চান না যে মেধাবীরা এই দেশে থেকে যাক। কি অবাক হচ্ছেন কেন? দাঁড়ান, আপনাকে খুলেই বলছি। দেশ থেকে মেধাবী মানুষগুলো চলে যাওয়া নিছক কাকতালীয় কোনো ব্যাপার নয়, বরং একটি শীতল কৌশল। ভিন্নমতকে দমন, স্বাভাবিক প্রতিবাদকে রোধ করা, দুর্নীতিবাজ শাসকদের শাসনকে স্থায়ী করার জন্য ব্রেইন ড্রেইন একটি কার্যকর কৌশল। যদিও সব দেশের ক্ষেত্রে ব্যাপারটা সত্য তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তির উচ্চাকাঙ্ক্ষা দায়ী থাকতে পারে। উন্নত জীবনযাপনের আশা করা তো কোনো খারাপ চিন্তা না, তাই না? অনেক আগে থেকেই কাজের সন্ধানে বাংলাদেশিরা পাড়ি জমিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, দেশকে সমৃদ্ধ করেছে রেমিটেন্স দিয়ে। তাহলে উদ্যমী তরুণ তরুণীরা বাইরে পড়তে গেলে সমস্যাটা কোথায়? আপাত দৃষ্টিতে এটি কোনো সমস্যা নয়, তবে পরোক্ষভাবে ক্ষতির পরিমাণ অনেক বেশি। এই সমস্যাটা তখনই প্রখর হয়ে ওঠে যখন দেশের শিক্ষিত মেধাবীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে গিয়ে সেখানে স্থায়ী হয়ে যায় আর দেশে ফিরে আসে না। আপনাকে মজার একটা কথা বলি, আপনি কি জানেন বেশিরভাগ উন্নয়নশীল দেশ হিডেনলি কেন ব্রেইন ড্রেইনকে উৎসাহিত করে? কারণ হচ্ছে দুর্নীতিগ্রস্ত দেশের শাসকেরা নিশ্চিত করতে চায় তাদের থ্রেট করার মতো কোনো কমিউনিটি কোনোভাবেই যেন বিকশিত হতে না পারে। ব্রেইন ড্রেইনের তালিকায় রয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, গবেষক থেকে শুরু করে দেশের নামি দামি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা। তাদের পছন্দের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া বা কানাডার মতো উন্নত রাষ্ট্রগুলো। প্রতি বছর বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমানো শিক্ষার্থীদের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। বৈশ্বিক ব্রেইন ড্রেইন ইন্ডেক্সের তথ্যমতে নিজ দেশ থেকে বাইরের দেশে শিক্ষার্থীদের চলে যাওয়ার সংখ্যায় বাংলাদেশের অবস্থান এই মুহূর্তে 33তম। এমনকি যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক বা ইয়েমেনের চেয়ে বাংলাদেশ থেকে বেশি সংখ্যক মেধাবীরা দেশ ছাড়ছে। আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো বলছে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 70 থেকে 90 হাজার শিক্ষার্থী পাড়ি জমায় ভিন দেশে। 2020 থেকে 21 সালের তথ্যমতে বাংলাদেশ থেকে প্রায় 57টি দেশে পাড়ি জমিয়েছে 50 হাজারেরও বেশি শিক্ষার্থী। কিন্তু কেন প্রতি বছর হাজার হাজার মেধাবী পাড়ি জমাচ্ছে বিদেশে, আর গেলেও ফিরে আসছে না কেন? এই দেশ ত্যাগের দায়ভার কি সম্পূর্ণরূপে তাদের ঘাড়ে চাপানো যায়? যেসব কারণে শিক্ষিত তরুণ তরুণীরা পাড়ি জমায় উন্নত দেশে, সেটাকে এক কথায় বলে পুশ ফ্যাক্টর। এর মধ্যে রয়েছে বিষয়ভিত্তিক কাজের অপ্রতুলতা, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগের অভাব, ক্রমহ্রাসমান জীবনযাত্রার মান। এছাড়া আমাদের দেশের নতুন একটি মাত্রা যুক্ত হয়েছে, তা হল রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বৈষম্য, যানজট, দুর্নীতি ও প্রতিনিয়ত বাড়তে থাকা দ্রব্যমূল্যের দাম। শুধুমাত্র তরুণ তরুণীরাই নয়, দেশে কয়েক বছর চাকরি করেও অনেকে পাড়ি জমাচ্ছেন বিদেশে। তার অন্যতম কারণ যোগ্যতার সঠিক মূল্যায়ন না করা। দেখা যাচ্ছে কোম্পানির সবচেয়ে দক্ষ কর্মঠ ও পরিশ্রমী কর্মী হয়েও সঠিকভাবে মূল্যায়ন পাচ্ছেন না, এমনকি নেই চাকরির নিশ্চয়তাও। অন্যদিকে কম যোগ্যতা সম্পন্ন মানুষ ক্ষমতার প্রভাব আর স্বজনপ্রীতির জোরে জায়গা করে নিচ্ছে বড় বড় পদে, সাথে পাচ্ছে মোটা অঙ্কের পারিশ্রমিক। আবার এদেশে ব্যবসা করতে গেলে রয়েছে বিবিধ সমস্যা। কোথাও বিনিয়োগ করতে গেলে সম্মুখীন হতে হয় চাঁদাবাজি অথবা সিন্ডিকেটের মতো সমস্যার। কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গত 30 বছরে প্রায় 400 শিক্ষক উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশ গিয়ে আর ফিরে আসেনি। দেশের বাকি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও চিত্রটা এমনই। অনেক ক্ষেত্রে শিক্ষকদের আলটিমেট উদ্দেশ্যই থাকে উচ্চতর গবেষণার জন্য বাইরে যাওয়া এবং সুযোগ বুঝে সেখানে স্থায়ী হয়ে যাওয়া। আর নিয়োগ প্রক্রিয়ায় যে পর্যায়ে দুর্নীতি চলে তা দিয়ে আলাদা একটা এপিসোড করা যেতে পারে।
বিভিন্ন ইন্ডেক্সে উঠে এসেছে বাংলাদেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক অবস্থান। আমাদের প্রিয় রাজধানী শহর ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয়। অন্যদিকে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে বিশ্বের ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮তম। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৯১টি দেশের মধ্যে ১২৯তম। কোনো সূচকেই আসলে তেমন কোনো আশানুরূপ অবস্থানে নেই আমাদের বাংলাদেশ। দেশের শিক্ষা ও গবেষণাতেও তলানির দেশ বাংলাদেশ। এমনকি এশিয়ার শীর্ষ ১০০টি ইউনিভার্সিটির তালিকায় নেই বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের নামও। মূলত এই সব কারণেই দেশ থেকে এক প্রকার পালিয়ে যাচ্ছে তারা। এসব অসুবিধার বিপরীতে বিদেশে তারা সুযোগ সুবিধা পাচ্ছে। অনেকে এক কথায় বলতে গেলে এসব অসুবিধার বিপরীতে বিদেশে তারা পাচ্ছে সুযোগ সুবিধা অনেক। এক কথায় একে বলা হয় গুড ফ্যাক্টর, যেমন উন্নত জীবনযাপন, নিজ ক্ষেত্রে ক্যারিয়ার গঠনের সুযোগ, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, উন্নত পরিবেশের পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলার সুব্যবস্থা। কিন্তু কথা হচ্ছে, বিদেশের অনাবিল সুযোগ সুবিধার বিপরীতে দেশে দিনের পর দিন কেন অব্যবস্থাপনা বহাল থাকছে? যেসব শিক্ষক শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছে তাদের পেছনে এই দেশ কিন্তু অনেক টাকা খরচ করেছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক শ্রেণীর শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় প্রায় ৫ লক্ষ টাকা। বুয়েট শিক্ষার্থীর পেছনে ব্যয় প্রায় ১০ লক্ষ টাকারও বেশি। মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রে সেটা ১৫ লক্ষ টাকা। কিন্তু এই বুয়েট ও মেডিকেলের ক্ষেত্রে দেখা যায় যে প্রতি ব্যাচ থেকে প্রায় ৪০ থেকে ৫০% শিক্ষার্থী বিদেশে চলে যায়, আর যারা যায় তারা ফিরে আসে না। কিন্তু কেন? দেশপ্রেমের অভাব? এভাবে মেধা পাচার হতে থাকলে দেশ তো একদিন মেধাশূন্য জাতিতে পরিণত হবে। সেটা কি ভাবছে না কেউ? এক টুইট বার্তায় ইলন মাস্ক বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চলছে ভারতীয়দের মস্তিষ্কে। আর এই কথা বলার মূল কারণ হলো আমেরিকাতে কিংবা বিশ্ব জায়েন্ট কোম্পানিগুলোতে সিইও এর মুকুট পড়েছে ভারতীয় বংশোদ্ভূতরাই। যেমন ধরুন সুন্দর পিচাই, যিনি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সিইও। আবার সত্য নাদেলা, তিনি মাইক্রোসফটের সিইও। এই সকল কৃতিত্ব আপাত দৃষ্টিতে ভারতের প্রাপ্ত বলে মনে হলেও আসলে কিন্তু না। হয়তো দেশে সুযোগ সুবিধার অভাবে আর কাজের ক্ষেত্র না পাওয়ার কারণেই তারা পাড়ি জমিয়েছেন ভিনদেশে। গ্রেট ইন্ডিয়ান ব্রেইন ড্রেইন এর পর ভারত এখন ব্রেইন গেইনের দিকে এগোতে চাচ্ছে। কিছু বিশেষ পদক্ষেপ নিয়েছে তারা। ভারত সরকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও আইটি বিশেষজ্ঞদের দেশে ফিরিয়ে আনার দিকে মনোযোগ দিয়েছে এবং এই সেক্টরের জন্য বেঙ্গালুরুকে এশিয়ার সিলিকন ভ্যালি হিসেবে বিকশিত করছে। পৃথিবীর সবচেয়ে বেশি মেধা পাচার হয় চীন থেকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মেধাবী চীনাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য মেগা প্রজেক্টের ঘোষণা দিয়েছিল চীন। যে কোনো কিছুর বিনিময়ে হলেও দেশের স্বার্থে তাদেরকে ফিরে আসার আহ্বান জানিয়েছিল দেশটি। চীন সরকারের দেওয়া তথ্য মতে ২০১৭ সাল পর্যন্ত অন্তত ৬,০০০ জন এই আহ্বানে সাড়া দিয়ে নিজের দেশে ফিরে এসেছেন। এদিকে দক্ষিণ কোরিয়া ২০১৭ সালে ৫০০ জন বাছাইকৃত কোরিয়ানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন। অথচ আমাদের দেশের অবস্থা এর পুরোপুরি উল্টো। ২০১৩ সালের একটা ঘটনা বলি। হতাশা আর বঞ্চনার শিকার হয়ে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটের ১১৫ জন বিজ্ঞানীকে চাকরি ছেড়ে দিতে একরকম বাধ্য করা হয়েছিল। এটি কিন্তু একমাত্র উদাহরণ নয়। এই অবস্থা দেশের সব ক্ষেত্রে। কেউ যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ফিরে আসে তাকে হেনস্থা করা হয়, আর এই হেনস্থা করা হয় রাজনৈতিক প্ররোচনায় সুবিধাভোগীদের বিশেষ স্বার্থ রক্ষার জন্যই। একটা কথা কি আপনারা কখনো ভেবে দেখেছেন, একটা মানুষ কোন পর্যায়ে গেলে নিজের দেশ, নিজের ঘর বাড়ি ছেড়ে, নিজের আত্মীয় স্বজন সবাইকে ফেলে অন্যের দেশ, অন্যের বাড়ি বা ঘরে গিয়ে আশ্রয় নেয়? দেশের সন্তানদের ঘরে ফিরিয়ে আনার জন্য কোনো উদ্যোগ কি নিয়েছে আদৌ আমাদের কর্তারা?